হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে সকালবেলায় জানলা খুলে যখন বাইরে তাকালাম, দেখলাম এই দৃশ্য। এই যে বাড়িটি দেখছেন, সাদা রঙের আর গ্রে কালারের টালি দেয়া যে বাড়িটি, এই বাড়ি থেকে জানেন তো এই বয়স্ক ভদ্রলোকের একজন স্ত্রী রয়েছেন, উনিও বয়স্কা আর ইনিও বয়স্ক। তো দুজনেই একা থাকেন বোধহয়। প্রায়শই দেখি এনাদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই দেশে এমন বিষয় খুবই সাধারণ যে ছেলে মেয়ে বড় হয়ে যাবার পর তারা বিয়ে করেন এবং তারা সংসার জীবন করেন, তখন তারা আলাদা হয়ে যান, আর বৃদ্ধ বাবা মা বাড়িতে একাই সময় কাটায়। যদি আপনি ভালো করে খুঁজে দেখেন, খোঁজ খবর নিয়ে জানেন, তবে দেখবেন 100টি ফ্যামিলির মধ্যে 98টি ফ্যামিলি এমন যে বাবা মা একা একা থাকছে। এই দেশে এই বিষয়গুলি খুবই সাধারণ, বরং একসঙ্গে থাকাকে এরা বড় অদ্ভুতভাবে গ্রহণ করে। যাগে যে যেখানে থাকে বাপু ভালো থাকুক, যেই দেশ সেই বেশ। এখনই প্রায় 1:30 মতো বাজে। আমি আর মিহি এখন একটু বাইরে বেরোচ্ছি, যাব একটুখানি বাজারে। ঘরের টুকিটাকি কিছু জিনিসপত্র আনবো, কিছু সবজি তুলবো, আর কয়েকটা প্রয়োজনীয় জিনিসও নেবার রয়েছে। এই বছরে আজই প্রথম শীতের সোয়েটার গায়ে গলিয়েছি। মিহিকেও বেশ মোটা সোটা জ্যাকেট পরিয়ে নিয়েছি। বাইরে আজকে ভীষণ ঠান্ডা, জানেন মিহি। শীত পড়ে গিয়েছে জানেন, হঠাৎ করে শীত। গত সপ্তাহ দু একদিন শীত পড়েছিল, কিন্তু এতটা ঠান্ডা পড়েনি। তো আজকে ফাইনালি আমি সোয়েটার সব গলিয়ে নিয়েছি, আর মিহিকে এখানে একদম হামিং বার্ডের মতো করে সাজিয়ে দিয়েছি। ওকে একদম ওই সাদা একটা ফ্লাফি জ্যাকেট পরিয়েছি, সাথে একটা হ্যাট পরিয়েছি, আর মোজা তো আছে, ভেতরেও একটা পাতলা ওয়ান্সি পরিয়ে দিয়েছি, যেহেতু বাইরে বেশ ঠান্ডা, তাই বাচ্চাদেরকে তো একটু প্রোটেকশন দিয়ে রাখতেই হবে। আর তার উপরে মিহির এবছর প্রথম শীত, জানি না কিভাবে নেবে। তো যাই হোক, চলুন আমরা এখন বেরিয়েছি, কয়েকটা দরকারি জিনিসপত্র নেবার রয়েছে। রান্নাবান্না একটু বেলার দিকে করব। প্রথম মিহিকে একটা ফ্লাফি ওয়ান্সি পরিয়েছিলাম, তারপরে ভাবলাম যে না, বাইরে মনে হয় অনেক ঠান্ডা। তো আমি ব্যালকানিতে একটু এসে দাঁড়ালাম, দেখলাম হ্যাঁ বেশ জমকালো ঠান্ডা পড়ে গিয়েছে, বেশ ভালোই লাগছে, কিন্তু একটা বেশ মজা মজা লাগছে। যেহেতু অত গরম শেষ করে এই শীতের দেখা পাওয়া একটা বিশাল বড় স্বস্তির ব্যাপার। তো ওই জন্য আমি আর মিহি বেশ মোটা জামা কাপড় পরে নিয়ে বেরিয়েছি। এখন ওই যে বললাম বাজারে যাচ্ছি, একটুখানি সবজি নেব একটুখানি মিহির দরকারি কিছু জিনিসপত্র, মিহির ফর্মুলা মিল্কটাও নিতে হবে। তো চলুন যাই, খুব বেশি দূরে তো যাচ্ছি না, কাছেই যে সুপার শপগুলো রয়েছে সেখানেই যাব। চলুন যাই। এই যে এখন শীতকাল আসছে, তাই রাস্তার দুই ধার দিয়ে পৌরসভার থেকে যে ছোট্ট ছোট্ট টবে ফুল গাছ লাগানো হয়, এখানে দেখলাম ফুল গাছগুলো বদলে দিয়েছে। শীতকালীন যেসব ফুল ওয়ান টাইম ফুল দেয়, সেই ফুলগুলোর ছোট ছোট চারা এখানে নতুন করে রোপণ করেছে। প্রত্যেক সময় এরা কিন্তু ফুলের চারা, সুন্দর সুন্দর গাছ সবই বদল করে। আর এত গাছ দেখছেন, কদিন পরে সবগুলো ন্যাড়া হয়ে যাবে। আমাদের বাড়ির খুব সামনে দিয়ে আবার এই টবগুলো নেই, স্টেশনের সামনে দিয়ে বেশ কিছু মোটা মোটা টব রয়েছে। সেখানে দেখলাম আবার এত সুন্দর মাল্টি কালারের চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে। এদেশের বাচ্চা থেকে বুড়ো কেউ তো ফুল গাছে হাতও দেয় না, জাস্ট একটু ছবি তোলে, একটু দেখে, এটুকুই যা। দাঁড়ান আপনাদেরকে দেখাই, দেখুন কি সুন্দর ফুলগুলো একেবারে ফুটে রয়েছে। দরকারি জিনিসপত্র আনার জন্য তো সবাই জানেন আমাদের খুব একটা দূরে যেতে হয় না। বাড়ির আশেপাশে প্রচুর সুপার শপ থেকে শুরু করে বড় শপিং মল সবই রয়েছে। এছাড়া ওষুধের ফার্মেসি, বড় বড় ক্লিনিক, হসপিটাল সবই খুব কাছে, তাই অত ঝক্কি পোহাতে হয় না। কিছু দরকার হলেই চট করে একটু রেডি হয়েই সঙ্গে সঙ্গে চলে আসা যায় এইসব বাজারগুলিতে। যাই হোক, বাজারে এসে সবার প্রথমে আলু নিলাম একটু টমেটো, একটু কলমি শাকও নিয়েছি। আর দেখুন, আমাদের দেশে যেমন কাটা ফল খাওয়ার চল অতটা নেই, তবে দেখুন এখানে না এইরকম ফল কেটে কেটে অঢেলে বিক্রি হয়। আঙুর, আপেল, বেদানা, এছাড়াও আনারস, মেলন, তরমুজ, তার সাথে আবার ক্রিম বা বিভিন্ন ধরনের টপিং দিয়েও বিক্রি হয়। আর আপনারা তো সবাই জানেন জাপানের জাতীয় ফল পার্সিমন, জাপানি ভাষায় যাকে ডাকা হয় খাকি নামে। দেখুন খানিকটা গাবের মতো দেখতে, আমাদের দেশীয় গাব যেমন হয় ওই রকম, তবে সাইজ একটু বড়। যখন এটা একটু বেশি বেশি পেকে যায়, তখন খেতে এটাকে খানিকটা আমের মতো লাগে। এছাড়াও এর গন্ধটা না বেশ তীব্র। গাছে হয়ও প্রচুর, প্রত্যেক গাছে এর প্রচুর ফলন থাকে। যদি কোথাও যাওয়ার সময় এবারেই পার্সিমন বা খাকির গাছ দেখতে পাই, আপনাদেরকে একবার দেখাবো।
আর এই যে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন সুটেড বুটেড হয়ে যে ক্লিনিং মেশিন নিয়ে উনি ফ্লোর পরিষ্কার করছেন, উনি হলেন এই ইদার ম্যানেজার বা তেঞ্চো। আসলে এদেশে সামাজিকতায় তো কোনো কাজে ভেদাভেদ নেই, সব কাজকে সমান গুরুত্ব সহকারে দেখা হয়, তাই এগুলো ভীষণ নর্মাল। সঙ্গে মিহি থাকায় এই বাস্কেটটা ওনারা এখানে এসে দিয়ে গেলেন। এসব ব্যাপারেও কিন্তু এরা বেশ এগিয়ে, ভদ্রতা বা শিষ্টাচারের ব্যাপারে জাপানিরা বেশ দক্ষ। যখন বাইরে বের হলাম তখন তো দেখলেন বৃষ্টি পড়ছিল না, তবে বাজার শেষে বাইরে বের হতেই দেখলাম বেশ বৃষ্টি পড়ছে। গুড়ি গুড়ি পড়ছিল, প্রথম প্রথম ছাতাটা বের করলাম না, তবে দেখলাম বেশ পড়তে শুরু করে দিয়েছে। তার আগেই মিহির এই স্টলারে আমি রেইন কভার পরিয়ে দিয়েছিলাম। আমি এখন হাতে ছাতা আর কাঁধে ব্যাগ নিয়েছি, বড্ড সমস্যা জানে, হাত তো মাত্র দুখানা, কোন হাতে যে কি ধরবো বুঝে পাই না, তাই কাঁধে ব্যাগটা ঝুলিয়ে এক হাতে ধরেছি ছাতা, অন্য হাতে মিহির স্টলার। ছোট মানুষ তো, তাই মাঝে মাঝে আবার চেক করতে হয় জেগে আছে নাকি ঘুমিয়ে। টুকটুক করে অনেকগুলো বাজার করা হয়ে গিয়েছে, আবার বৃষ্টি পড়ছে বলে মিহির এই স্টলারের রেইন কভারটা চাপিয়ে দিলাম। আমার ছাতা লাগবে না, তার কারণ খুব বেশি বৃষ্টি পড়ছে না, গুড়ি গুড়ি, তারপরেও ছোট মানুষ তো, ওর ব্যাপারে তো রিস্ক নিতে পারি না। তো এখন চলুন তো বাড়ির দিকে যাই। জাপানে হেমন্তকাল খুবই স্বল্প সময়ের জন্য আসে, আর যখন আসে চারিদিকটা একবারে রঙিন করে দিয়ে যায়, তারই অল্প অল্প আভাস পাচ্ছি। আস্তে আস্তে বেশ বৃষ্টি পড়লো, তাই ছাতাটা মেলতেই হলো। তো প্রায় চলেই এসেছি, আর ঢোকার আগে ম্যানশনে চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে আমরা দেশে কত সন্ধ্যা মালতী ফুল গাছ লাগাই না, দেখুন আমাদের ম্যানশনের একদম পেছন দিকটায় বা ওই পাশের দিকটায় বলতে পারেন, এরকম প্রচুর সন্ধ্যা মালতী গাছ হয়ে রয়েছে। প্রত্যেক বছর গরমকালে এগুলো সম্পূর্ণ তুলে দেয়, একেবারে সাফ করে ফেলে। আবার বর্ষাকাল আসতেই এরা নিজেরা নিজেরা গজিয়ে কত ফুল দেয়। সন্ধ্যাবেলায় যখন এই জায়গাটা দিয়ে হেঁটে যাই, চারদিকটা একেবারে ফুলের গন্ধে মো মো করে। কোনো রকম সার জল যত্ন ছাড়াই গাছগুলো এমনিতেই এখানে হয়, বীজ পড়ে নতুন আবার ফুল দেয়। আজকে রান্না বান্না একটু বেলার দিকে চাপিয়েছি, বেলার দিকে ঠিক নয়, বরং এখন সন্ধ্যায় হয়ে গিয়েছে। এখন তো তাও বেলা বেশিক্ষণ থাকেও না, ওই 5:30টার মধ্যে অন্ধকার হয়ে যায়। তার উপর বাইরে পড়ছে বৃষ্টি, তাই ভাবলাম আজকে একটু ঝাল ঝাল করে ডিমের ঝোল রান্না করি। অনেকদিন হয়ে গিয়েছে ডিমের ঝোল করা হয় না, যদিও এর আগের দিন ডিমের অমলেট কারি করেছিলাম ঠিকই, তবে গোটা ডিম আজকে বহুদিন পরে রান্না করব। অনেকেই দেখি কমেন্টে লেখেন প্রায়শই আমরা ডিমের ঝোল কেন রান্না করি। আসলে ছোট বাচ্চা নিয়ে এত মাছ মাংস সবজি কুটে রান্না করা কিন্তু বিশাল ঝক্কির ব্যাপার, অন্তত আমার কাছে তাই। যদিও মাঝে মাঝে সময় পেলে সেসবও করি, তবে আজকে অত সময় নেই, তাই যখন যেমন সময় সেই মতোই না হয় চলি। আগে আমার সোনাটা একটু বড় হয়ে নিক, তারপর না হয় সেই আগের মতো পদে পদে ভিন্ন ভিন্ন রান্না করা যাবে। ওইদিকে আমি ডিম আলু সিদ্ধ বসিয়েছিলাম, আলুগুলো তো অল্প সিদ্ধ করে উঠিয়ে নিয়েছি, তবে ডিমটা এখনো বাকি সিদ্ধ হতে। সেই ফাঁকে আমি ফ্রিজটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমাদের ফ্রিজের যেহেতু 3টে আলাদা আলাদা ডোর রয়েছে, মাঝখানেরটায় থাকে সবজি। সবজি যা যা ছিল সবগুলো আমি বাইরে বের করে একটা জায়গায় রাখলাম, আর একটা ওয়েট টিস্যু দিয়ে এখন এই ভেতরটা সুন্দর মতো ক্লিন করে নিচ্ছি। আসলে বাড়িতে 3-4 রকমের টিস্যু আনা হয় জানেন, একটা ধরুন ওই ফ্লোর পরিষ্কার করার জন্য, আর একটা আসবাবপত্র মানে কাঠের জিনিসপত্র, অন্যটা মাইক্রোওভেন ফ্রিজ গ্যাস স্টোভ এগুলো মোছার জন্য আনা হয়। এদেশে এরকম আলাদা আলাদা ব্যবহারের টিস্যু হিয়াকুয়েন বা দাইশোর স্টোরগুলোতে সাধারণত কিনতে পাওয়া যায়, সেখান থেকে নিয়ে আসা হয়। কিছু সবজি আজকে এনেছিলাম যেমন, সেগুলো সহ বেশ কিছু সবজি আগের ছিল, সেগুলো গুছিয়ে গুছিয়ে রাখলাম। এর মধ্যে তো আর ধুলোবালি যায় না, কিন্তু তারপরেও সবজির কোনা বা কোনো সবজি একটুখানি আল ভাঙা একটু কালো কালো হয়ে পড়ে থাকে নিচের দিকটায়, তো সেটা গুছিয়ে রাখলে দেখতে এমনিতেই ভালো লাগে। আর ওই যে আগের কয়েকটা ভ্লগে আপনাদেরকে বললাম না যে আদা রসুনের পেস্টের কথা, রসুনের পেস্টটা না কাঞ্চন ইচ্ছে করে আনেনি, তার কারণ রসুনের পেস্ট অত বেশি প্রয়োজন হয় না আমাদের রান্নায়, আদাটা বড্ড দরকার হয়, তাই আদার বড় বয়ামটা এনেছে, আর সাথে বেশি করে কিছু গোটা রসুন এনে দিয়েছে, বলল যখন দরকার হবে তখন তুমি রসুনের কোয়াগুলো ব্যবহার করবে। এমনিতেও গোটা রসুন বাড়িতে একবার আনলে অনেক দিন অবধি চলে যায়। তো চলুন, এদিকে ডিমটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আমি ওদিকে ডিম পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই ফাঁকে সেই কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা একটুখানি গোটা জিরে কাঁচা পেঁয়াজ এখন সুন্দর মতো নরম নরম করে ভেজে নিয়েছি। সেই যে সকালবেলায় বৃষ্টি শুরু হয়েছে জানেন, এখনো থামেনি, স্টিল বৃষ্টি হয়েই চলেছে। যদিও ছোটখাটো একটা সপ্তাহ জুড়েই এই একই অবস্থা, আগামীকালকে যদি বৃষ্টি পড়ে আমি জানি না কি করব, তার কারণ মিহির প্রচুর জামা কাপড় লন্ড্রি ব্যাগে জমে রয়েছে, জানি না
সেগুলো আমি কি করব, যদি দেখি যে না রোদ্দুর ওঠেনি তাহলে আমি আর ধোবো না, আর কম পড়লে আমি বরং সোজা ওই লালা টেরেস গিয়ে মিহির জন্য কিছু জামা কাপড় কিনে নিয়ে আসবো। এই যে আদার পেস্ট দেখতে পাচ্ছেন, এটা না খানিকটা একটুখানি স্টিকি স্টিকি টাইপের। সতেজ আদার স্বাদের সাথে এর স্বাদের অনেকটাই পার্থক্য রয়েছে, কিন্তু তারপরেও ওই যে কাজ কিছুটা এগিয়ে দেয়, ওই কারণে বাড়িতে আনা আর কি। যাই হোক, পেঁয়াজ মশলা সবকিছু বেশ ভালো মতো কষে নিয়েছি। তারপর হলুদ মাখানো ডিম আলু সিদ্ধ আমি সুন্দর মতো এর মধ্যে দিয়ে ভালো মতো এখন কষে নেব। আজকে আর এই ডিম আলু আলাদা করে ভাজিনি, তার কারণ মিহি তো ঘুমোচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব রান্না বান্না সারতে হবে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে সুন্দর মতো কালারটা আসে। হলুদ এখন আর দিলাম না, অল্প একটু জিরে গুঁড়ো আর সামান্য জল দিয়ে এখন সব কিছু ভালো মতো মশলার সাথে তেল উঠে না আসা পর্যন্ত কষিয়ে নেব। অনেক আগের কথা, ধরুন প্রায় 1-1.5 বছর আগের কথা, তখন ডিমের ঝোল রান্না করলে আমি আদা রসুন একেবারেই ব্যবহার করতাম না। তবে আপনারা আমাকে এত বলেছেন ডিমের ঝোলে একটু আদা রসুন ব্যবহার করতে, সত্যি ব্যবহার করে দেখছি ডিমের ঝোলের স্বাদটাই অনেকটা বদলে যায়। এখন কিন্তু আমি সবসময় ডিমের ঝোলে আদা রসুনের ব্যবহার করি। বেশ, চলুন এদিকে জল ঢেলে দিলাম। অল্প পরিমাণ জল দিয়েছি, তার কারণ আলুগুলো তো এমনিতেই সিদ্ধ হয়ে রয়েছে, বেশিক্ষণে রান্না করতে হবে না। ওই বড়জোর 5-6 মিনিট ফুটিয়ে নিয়ে ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলা ছড়িয়ে আমি রান্নাটা শেষ করব। এদিকে ঝোলটা ফুটতে ফুটতে আমি একটুখানি শাক এনেছিলাম, যে সেটা এখন বেছে নিচ্ছি। শাক একটু টাটকা তাজা রান্না করলেই ভালো লাগে। সবসময় শাক আনলে আমি চেষ্টা করি দিনের দিন রান্না করে ফেলতে, অন্তত শাকটাকে তো দিনের দিন রান্না করা যায়। তার কারণ শাক তো দেশে পোকামাকড় থাকে না, প্যাকেট থেকে সোজা বের করে কোনো রকম মনের শান্তির জন্য একটুখানি বেছে ধুয়ে সুন্দর মতো রান্না করে ফেলা যায়। আর ঘরে সবসময় তো চিংড়ি মাছ থাকেই, তাই আজকেও এই কলমি শাক আমিও ধরুন 1.5 ইঞ্চি করে কেটে নিয়েছি। আলু একটুখানি ঝিরিঝিরি করে কাটা, বেগুন, চিংড়ি, ডালের বড়ি দিয়ে বেশ শুকনো শুকনো করে রান্না করব। শাক কেটে ভালো মতো আমি জল দিয়ে অনেকবার করে ধুয়ে নিলাম চটকে চটকে। এখন কড়াইতে সাদা তেল, একটুখানি রাঁধুনি ফোড়ন দিলাম, সামান্য হলুদ গুঁড়ো দিলাম যাতে করে ওই ঝিরিঝিরি করে কাটা আলু আর বেগুন ছাড়লে এই তেল আমার গায়ে ছিটে না আসে। তো সবার প্রথমে আমি বড়িগুলো ভেজে নিয়ে সরু সরু করে কাটা আলুগুলো আগে ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, তার কারণ এই শাকের আলু একদম গলে গেলে সেটা খেতে ভালো লাগে না, আর এখানকার সবজি ভীষণ তাড়াতাড়ি গলে যায়, তাই অত বেশি ভাজার দরকার পড়ে না। চিংড়ি মাছও আজকে আলাদা করে আর ভাজিনি, ওই খানিকটা ডিমের মতো করেই ধরুন প্রায়। অল্প কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দেব ঝালের জন্য, তবে খুব বেশি ঝাল দরকার নেই। অল্প ভাজা হয়ে আসার পর এখন 1 কাপ মতো গরম জল আমি ঝোলের জন্য দিয়ে দিলাম। শাকটা তো অনেকটা পরিমাণ রয়েছে, শাক হিসাবে জলটা একটু কমই দিতে হবে, তার কারণ শাক থেকে তো বেশ খানিকটা জল গলবে। ঘড়িতে এখন 6:30 মতো বাজে। কাঞ্চন এইমাত্র ফোন করেছিল, বলল বাড়িতে নাকি আর 10 মিনিটের মধ্যেই ঢুকবে। একটু হুটোপাটা করে কাজগুলো সারছি, তার কারণ মিহিত ওদিকে ঘুমোচ্ছে। যদি ঘুমায় তাহলে তো খুব ভালো, আর যদি উঠে যায় তাহলে আর আমি রান্না করে গ্যাস ওভেন বা কিচেনটা এখন আর ক্লিন করব না, বরং কাঞ্চন এলে ও ফ্রেশ হবার পর মিহিকে ওর কোলে দিয়ে আমি বাদবাকি কাজগুলো সেরে নেব। যাই হোক, ঝোলটা ফুটে আসার পর আমি কিছু চেরা কাঁচা লঙ্কা সহ শাকগুলো এখন ঝোলের উপরে দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়েছি, তার কারণ শাকটা যখন একটু নরম হয়ে আসবে পরিমাণ বুঝে, তখন না হয় বাকি নুনটা অ্যাড করে দেব। আমার মা যখনই শাক রান্না করে আমি সবসময় এটা খেয়াল করেছি, মা না ওভারকুক করে না, বরং শাকটা এমনভাবে রান্না করে যাতে ভাত দিয়ে মেখে খাওয়ার সময় শাকটা একটু কচকচে থাকে, সেই সাথে শাকটা এমনভাবে রান্না করবে যেন শাকের রংটাও সুন্দর সবুজ থাকে। আমিও এখন তাই মায়ের মতো করে রান্না বান্না করার চেষ্টা করি, তবে যতই চেষ্টা করি মায়ের মতন তো আর কখনো করতে পারবো না এ জন্মে। ওদিকে শাকটা হচ্ছে, ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ রান্না হোক, এই ফাঁকে আমি ভাতটা চাপিয়ে দিচ্ছি। জানেনই তো সবাই 2 রকম চাল আমরা মিশিয়ে একসঙ্গে রান্না করি, তার কারণ এখানে না ওরকম মিনি কিট বা আমাদের দেশে সিদ্ধ চাল কিনতে পাওয়া যায় না, তাই বাসমতি আর জাপানিজ মিশিয়ে রান্না করি, তাতে কিছুটা ঝরঝরে ভাব আসে। শাকটাও হয়ে গিয়েছে, জিরে গুঁড়ো দিয়ে এখন নাবিয়ে নেব। আজকে তো আর বেশি কিছু রান্না বান্না করলাম না, তবে যাই রান্না করলাম বেশ লোভনীয় স্বাদের। শাকের ঝোলটা যে কি ভালো হয়েছে না, যদি আপনাদেরকে একবার খাওয়াতে পারতাম, দুর্ভাগ্য। যাকে চলুন, রান্না বান্না শেষ হয়ে গিয়েছে, এখন আমি কিচেনটা ক্লিন করব। কাঞ্চন ওদিকে চলে এসেছে। আজকের ভিডিওটাও না হয় এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।